রোজ বিকেল 4টের মধ্যে এই পাশাপাশি দুটো ঘর পরিষ্কার রাখতে হয়। এটা বড়বাবুর হুকুম। বড়বাবুর হুকুম মানে? কোন বড়বাবু? অবাক হয়ে বলে জয়দীপ। এইবার হেসে ফেলে হরিপ্রসন্ন, বলে, বড়বাবু তো একজনই এখানে। তুমি বলতে চাও তোমার বড়বাবু এখনো বিরাজ করছেন এখানে আর তোমায় হুকুম করে যাচ্ছেন? ঠিক তাই, বড়বাবু এখানে সব সময় বিরাজ করেন। সব কিছুই তিনি দেখতে পাচ্ছেন, এমনকি তোমাকেও। ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন বাংলা সাহিত্যের কিছু অলৌকিক এবং অতিপ্রাকৃত গল্পের সম্ভার। আজকের গল্প আনন্দগিরি রচিত অদৃশ্য কায়া, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। গালুডির চৌধুরীদের বিখ্যাত বাংলো বাড়িটা জয়দীপকে নতুন করে খুঁজে নিতে হলো না। গালুডির লোকেরা সবাই এটা চৌধুরীদের বাংলো বলে জানে। এই বাংলো বাড়ি চিনে নেবার এক বিশেষ বৈশিষ্ট্য রাজস্থানী কারুকার্য করা গেটের দরজাটা। কাঠের দরজায় খোদাই করা বিচিত্রভাবে পরিস্ফুট রয়েছে পদ্ম, শঙ্খ আর কুণ্ডলি পাকানো সাপের ফনা। অনেকদিন ধরে মায়ের মুখ থেকে শুনে আসছে জয়দীপ তার ঠাকুরদার বাবা বিনায়ক চৌধুরীর এটা বাগান বাড়ি। রাজস্থানে কন্ট্রাক্টরির কাজ করে তিনি বহু টাকা পয়সা উপার্জন করেছিলেন। বয়স 60 পেরিয়েও ছিলেন অটুট স্বাস্থ্যের অধিকারী। ব্যবসা ছেড়ে দিয়ে গালুডিতে এক বাগান বাড়ি কিনে জীবনের শেষ ভাগটা এখানেই কাটিয়ে দেন। অসম্ভব রাশভারী লোক ছিলেন বিনায়ক চৌধুরী। শখ ছিল শিকার আর ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো। রাজস্থানে এক সাদা তেজি ঘোড়ার পিঠে চড়ে কাজকর্মের তদারকি করতেন। আদর করে ঘোড়ার নাম রেখেছিলেন চৈত্যক। অবসর গ্রহণ করে চৈত্যককে সঙ্গে নিয়ে গালুডিতে চলে আসেন। প্রথম প্রথম স্তম্ভিত বিস্ময়ে গালুডির লোকেরা দেখতে পেত এক সাদা ঘোড়ার সওয়ার বিদ্যুৎ গতিতে ছুটে বেড়াচ্ছে ঢেউ খেলানো পাহাড়ি প্রান্তরে। ক্রমে ক্রমে তারা জানতে পারল এই সওয়ার আর কেউ নয়, চৌধুরী বাংলোর বিনায়ক চৌধুরী। কিন্তু বিনায়ক চৌধুরীর অন্তিম অবস্থাটা ছিল বড় করুণ। এক ভোরে তাঁকে মৃত অবস্থায় দেখা গেল। ডাক্তার জানালেন হৃদযন্ত্র বিকল হওয়ায় এই অবস্থা। এই প্রসঙ্গে শ্রোতাদের একটা ঘটনা জানা প্রয়োজন। বাংলো বাড়িটা বিনায়ক চৌধুরী নতুন নির্মাণ করেননি। মরিস এনফিল্ড নামে এক অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের তৈরি দোতলা বাড়িটা জরাজীর্ণ অবস্থায় কিনে নিয়েছিলেন। সাহেব ছিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ের এক বড় অফিসার, বিপত্নিক। আত্মীয় স্বজনও তেমন কেউ ছিল না। একদিন এক অঘটনে সাহেব বাড়ির পেছনের বারান্দা থেকে পড়ে গেলেন। বয়সের ভারে প্রায় বৃদ্ধ সাহেব আঘাতের ধকল সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে মারা গেলেন। সাহেবের দূর সম্পর্কের আত্মীয় স্বজন ছিল বটে, কিন্তু এই নির্জন প্রান্তরে বড় কেউ একটা আসত না। দেখাশোনার অভাবে বাড়িটা ক্রমেই জরাজীর্ণ হয়ে গেল। জয়দীপের ঠাকুরদার বাবা বিনায়ক চৌধুরী ওই নির্জন পাহাড়ি প্রান্তরের বাড়িটা দেখেই পছন্দ করে কিনে ফেললেন। বাড়িটা কেনার সময় অবশ্য বাধা পেয়েছিলেন বিনায়ক চৌধুরী, তবে সে বাধা তার কাছে ছিল খুবই হাস্যকর। বাড়িটা ছিল নাকি ভুতুড়ে।
ওই অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের মৃত সত্তা নাকি বাড়ির মধ্যে ঘুরে বেড়ায়। লোকেদের সব যুক্তি নস্যাৎ করে দিয়ে বিনায়ক চৌধুরী বাড়িটা কিনে জীর্ণ বাড়িটার সংস্কার করে একটা চমৎকার ইংলিশ প্যাটার্নের বাংলো বাড়িতে বদলে ফেললেন। বাড়িটার রক্ষণাবেক্ষণ করবার জন্য হরিপ্রসন্ন মহান্তি নামে উৎকল দেশীয় এক কেয়ারটেকার নিযুক্ত করে ফেললেন। বছর 5 এইভাবে চলল। তারপর একদিন বিনায়ক চৌধুরীকে বাংলোর দোতলার ঘরে মৃত অবস্থায় দেখা গেল। ডাক্তার এসে হার্ট ফেল বলে ঘোষণা করলেন। এই হরিপ্রসন্ন রাজস্থানে বিনায়ক চৌধুরীর কোম্পানির কর্মচারী ছিল, তার খাস আরদালিও ছিল। বিনায়ক চৌধুরী শিকারে গেলে হরিপ্রসন্নকে সঙ্গে নিতেন, তাকে রাইফেল চালাতেও শিখিয়েছিলেন। হরিপ্রসন্ন সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটিয়ে দিয়েছিল। সে ছিল শৈব, অর্থাৎ শিবের খুব ভক্ত। তার সঙ্গে থাকত নেপাল থেকে আনা এক শিবলিঙ্গ, সর্বদাই সেটা সে সঙ্গে রাখত। বিনায়ক চৌধুরীর বাংলোর আউট হাউসে, যেখানে হরিপ্রসন্ন সপাক রান্না করে খেত, সেইখানেই এই শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেছিল। বাগান ঘেরা বাংলো বাড়িতে ভালো জাতের বেশ কিছু আম গাছ ছিল। মাঝে মাঝে বহিরাগতদের দ্বারা আম চুরির হামলাও হতো, কিন্তু হঠাৎ এক আশ্চর্য কারণে সেই হামলা বন্ধ হয়ে গেল। বিনায়ক চৌধুরী গত হলে তার পুত্র সৌনিক চৌধুরী, অর্থাৎ জয়দীপের ঠাকুরদা, বাড়ির কেয়ারটেকার হিসেবে হরিপ্রসন্নকেই বহাল রাখলেন। কিন্তু ওরা কেউ বড় একটা গালুডির বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন না। হরিপ্রসন্ন মাঝে মাঝে চৌধুরীদের কলকাতার বাড়িতে বাগানের আম বা আনাজ টানাজ দিয়ে আসত। জয়দীপ গালুডির বাংলো বাড়ির রাজস্থানী কারুকার্য করা গেটটার সামনে এসে থামল। তার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। সময়টা বিকেল গড়িয়ে গেছে। পশ্চিম আকাশটা আলো আঁধারে মাখামাখি হলেও সন্ধ্যা হামাগুড়ি দিয়ে গুটি গুটি এগিয়ে আসছে। শহরের জনকোলাহলে মানুষ হওয়া জয়দীপ স্থানটার অসম্ভব নির্জনতা অনুভব করল। গালুডিতে ট্রেনটা লেট ছিল। ট্রেন থেকে নেমে অটোরিকশা পথের শেষ পর্যন্ত, তারপরেই পায়ে হাঁটা প্রায় 4 কিলোমিটার। মাঝে একটা সাঁওতাল বস্তি। দিনটা ছিল শনিবার। মা পই পই করে বারণ করেছিল ওই দিনে আসতে। চৌধুরী বংশের রক্তের গুণে জয়দীপ ছিল বেপরোয়া টাইপের। মায়ের সব বাধা কুসংস্কার বলে উড়িয়ে দিল। তবু মনের মধ্যে কেমন যেন একটু খুঁত রয়ে গেল। বাংলো বাড়ির কিছু কিছু অপ্রাকৃত কাহিনী জয়দীপের কানে যে যায়নি তা নয়, তবে ওসব ঘটনা শুনেও সে পেছপা হয়নি। কিন্তু তার একটিমাত্র আশঙ্কা, যদি কেয়ারটেকার হরিপ্রসন্ন বাড়ি না থাকে, কোনো প্রয়োজনীয় কাজে যদি সে বাইরে চলে যায়, তবে কি হবে? গালুডির ওই অঞ্চলে তখন ইলেকট্রিক লাইন যায়নি, সুতরাং কলিং বেলের আশা করা অযৌক্তিক। এখন বেশ অন্ধকার নেমে গেছে। হঠাৎ চোখে পড়ল জয়দীপের গেটের বাঁ দিকের পিলারের একটু উঁচুতে একটা সুদৃশ্য পিতলের ঘণ্টা ঝোলানো রয়েছে। তাতে বাঁধা রয়েছে একটা মোটা পলিথিন দড়ি। দড়িটা গেটের একধারে বাঁধা।
দড়িটায় টান দিতেই ঢং ঢং করে ঘন গম্ভীর শব্দে ঘণ্টাটা বেজে উঠল। ঘণ্টাটা ঝোলানো রয়েছে এক বিচিত্র কায়দায়। একবার টান দিলেই দুলে দুলে 2-3 বার ঢং ঢং করে বেজে ওঠে। সেদিন তিথিটা শুক্লা একাদশীর। রাতের অন্ধকার জমাট বাঁধার সঙ্গে সঙ্গে চাঁদের আলোর ছায়ায় সারা প্রান্তর ভরে উঠেছিল। ঘণ্টা বাজার পরেও 2-1 মিনিট কেটে গেল, কারো সাড়া শব্দ নেই। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল, আর সেই সঙ্গে গেটের ভেতরের দিক থেকে বন্ধ হুড়কো খোলার শব্দ শোনা গেল। গেটটা খুলে গেল। এক লম্বা দশাশই চেহারার মূর্তি, রাতের স্লিপিং গাউন পরা। নিস্তেজ চাঁদের আলোয় মুখটা বোঝা যাচ্ছিল না। গেটটা খুলে দিয়েই পিছন ফিরে চাঁদের আলো আঁধারের মধ্যে বাংলোর দিকে মিলিয়ে গেল। বাংলো বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে জয়দীপ একটু দিশেহারা হয়ে গেল। চারিদিক নিস্তব্ধ, নিথর, কেউ কোথাও নেই। খালি সারিবদ্ধ কলমের আম, জাম, জামরুলের ঝাঁকড়া ঝাঁকড়া পাতাওয়ালা গাছগাছালিতে ভরা। এবার গেটের ডান দিকে 2 কামরার একটা একতলা বাড়ি নজরে পড়ল জয়দীপের। মনে হলো বাংলোর আউট হাউস। হয়তো হরিপ্রসন্ন এই ঘরেই থাকে। একটা নিশাচর পাখির হঠাৎ কর্কশ চিৎকার সমস্ত নিস্তব্ধতা খান খান করে দিল। ঠিক ওই সময় চোখে পড়ল জয়দীপের কে যেন আউট হাউস থেকে লণ্ঠন হাতে এগিয়ে আসছে তার দিকে। আবছা চাঁদের আলো আঁধারে মুখটা বোঝা যাচ্ছিল না। হাত 3 দূরে দাঁড়িয়ে লণ্ঠনটা তুলে ধরে কাঁপা অথচ চিৎকারের গলায় বলে উঠল, কে কে ওখানে দাঁড়িয়ে? এই নির্জন স্থানে একটা মানুষের গলার শব্দে আরাম বোধ করল জয়দীপ। গলায় একটু জোর দিয়েই বলল, আমি জয়দীপ, কলকাতা থেকে আসছি। এবার চেনা গলায় আনন্দের স্বর। হরিপ্রসন্ন বলে উঠল, কে? দীপুদা নাকি? তা এত রাতে কোনো খবর না দিয়ে যে? কেন? 2 সপ্তাহ আগে পোস্টকার্ড ছেড়েছিলাম তো। জয়দীপ বলে, তা হবে, কিন্তু গেটের ভেতরের হুড়কো খুলে দিল কে? গেটের কোনো ঘন্টার শব্দ তো পাইনি। এক শঙ্কা বিস্ময়ে বলল হরিপ্রসন্ন। জয়দীপ বলে, আরে বেশ কিছুক্ষণ গেটের ঘন্টা বাজাই, কিন্তু প্রথমটা তো কারোর সারা শব্দই পাইনি। পরে গেটের ভেতরকার হুড়কো খুলে দিলেন ওই স্লিপিং গাউন পরা এক দশাশই চেহারার ভদ্রলোক। মুখটা ঠিক বুঝতে পারিনি, তা তিনি খুলে দিয়েই ওই দোতলার বাংলোর দিকে যেন মিলিয়ে গেলেন। লণ্ঠনের উজ্জ্বল আলোতে পরিষ্কার বুঝতে পারল জয়দীপ হরিপ্রসন্নর মুখটা যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। তারপর হঠাৎ তার হাতটা ধরে টানতে টানতে আউট হাউসের দিকে ছুটতে লাগল। হাউসের দরজাটা প্রায় ধাক্কা দিয়ে খুলে জয়দীপকে জোরে ঠেলে দিল ভেতরে। তারপর দরজাটা বন্ধ করে খিল দিয়ে দিল। বেকুব হয়ে জয়দীপ কিছু বলতে গেলে তার মুখটা চেপে ধরল হরিপ্রসন্ন। প্রায় ফিস ফিস করে বলে উঠল, আজ রাতে আর কোনো কথা নয়, সব কথা হবে কাল সকালবেলায়। ব্যাপারটা জয়দীপের কাছে হাস্যকর মনে হলেও হরিপ্রসন্নর মুখ দেখে মনে হলো ব্যাপারটা তার কাছে খুবই লজ্জাজনক। ইতিমধ্যে সে কোথা থেকে একটা ছোট ত্রিশূল এনে জয়দীপের মাথায় ঠেকিয়ে বলে উঠল, শিবম শিবম শিবম। ব্যাস, আর কোনো ভয় নেই। এসবের মাথামুন্ডু কিছু বুঝতে না পেরে খানিকটা বিরক্ত হয়েই বলল জয়দীপ,
আরে এসব কি ছেলে মানুষই করছো হরিপ্রসন্নদা? আমি কি 12-13 বছরের কচি খোকা? হরিপ্রসন্ন তার কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, দীপুবাবু, তুমি বড় হয়েছ, কলেজে বিএসসি পাশ করেছ, তা কি আমি জানি নে? তবুও অনেক কিছু বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তোমাকে সব কিছু তো বোঝাতে পারবো না। যাক সব কথা, এখন রাত্রে কি খাবে বলো? জয়দীপ অবাক হয়ে বলে, তা বাংলোর দোতলার ঘরটা খুলে দেবে না? আমাকে আমাকে কেটে ফেললেও এই রাত বিরেতে দোতলার ঘরে তোমাকে আমি নিয়ে যাব না। তারপর জোড় হাত করে বলে, অন্তত অন্তত আজকের রাতটুকুর জন্য এই বুড়ো মানুষটার কথা শোনো দাদাবাবু। যা কিছু হবে কাল সকালে করা যাবে। অসহিষ্ণু কণ্ঠে জয়দীপ বলে ওঠে, কিন্তু আজ কেন নয়? তোমার কর্তাবাবু কি আজও ভূত হয়ে এখানে ঘুরে বেড়ান নাকি? কানে আঙুল দিয়ে সজোরে মাথা নাড়ে হরিপ্রসন্ন। ছি 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 ছি, এ কি কথা বলছো দীপুবাবু? তার মতো পুণ্যাত্মা এসব হতে যাবেন কেন? তিনি তো ক্ষেত্রপাল হয়ে রয়েছেন। একটু চুপ করে হরিপ্রসন্ন আবার বলল, আজ 28শে অক্টোবর, শুক্লা দ্বাদশী, তার মৃত্যুদিন। তুমি তো কিছুই জানতে না। তবু দেখো তার একান্ত টানে এই দিনেই তুমি এসে উপস্থিত। পরদিন সকালে আর কোনো দ্বিধা না করে হরিপ্রসন্ন দোতলায় খাস বড়বাবুর কামরাটা খুলে দিল। ঘরে ঢুকে অবাক হয় জয়দীপ। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, যেন সবেকে ঝাড়পোঁছ করে গেছে। জয়দীপের মনের কথা যেন বুঝতে পেরে হরিপ্রসন্ন বলে, রোজ বিকেল 4টের মধ্যে এই পাশাপাশি দুটো ঘর পরিষ্কার রাখতে হয়। এটা বড়বাবুর হুকুম। বড়বাবুর হুকুম? মানে কোন বড়বাবু? অবাক হয়ে বলে জয়দীপ। এইবার হেসে ফেলে হরিপ্রসন্ন, বলে, বড়বাবু তো একজনই এখানে। তুমি বলতে চাও তোমার বড়বাবু এখনো বিরাজ করছেন এখানে আর তোমায় হুকুম করে যাচ্ছেন? ঠিক তাই, বড়বাবু এখানে সব সময় বিরাজ করেন। সব কিছুই তিনি দেখতে পাচ্ছেন, এমনকি তোমাকেও। দৃঢ়তার সঙ্গে বলে ওঠে হরিপ্রসন্ন। একটু নীরব থাকার পর হরিপ্রসন্ন আবার বলল, একটা ঘটনা তোমাকে শোনাই। সব কিছু শুনে আমার কথায় বিশ্বাস করা বা না করা সেটা তোমার ইচ্ছে। বাবু গত হয়েছেন তখন মাস 3 হবে। বাংলোর বাগানের গাছে মেলা ফল ধরে আছে। এখান থেকে মাইল 2 দূরে একটা গ্রাম আছে। সুযোগ বুঝে একদিন রাতের বেলায় গ্রামের কিছু লোক ফল চুরি করতে এলো। গাছের ডালে শব্দ হওয়ায় আমি দোনলা বন্দুকটা নিয়ে বাইরে বেরোলাম। দোনলা বন্দুকটা কর্তাবাবুরই। মৃত্যুর আগে ওটা আমাকে দিয়ে যান বাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য। বেরিয়েই দুটো ব্ল্যাঙ্ক ফায়ার করলাম, আর যায় কোথায়, চুপচাপ লাফিয়ে পড়া শব্দ চারদিকে। তারপর দে দৌড়। তারপরেই ঘটল ঘটনাটা। গেট বন্ধ করে ফিরছি আমার ঘরের দিকে, এমন সময় স্পষ্ট ভেসে এলো বড়বাবুর গলা তার ঘরের জানলার ভেতর থেকে। হরি, ফলমূল নিতে দে, কিন্তু দেখিস আমার 12 মেসে কলমের আম গাছটায় কেউ যেন হাত না দেয়। সত্যি বলতে কি দীপুবাবু, আমার কান যেন বিশ্বাস করতে পারল না।
কিন্তু আর একবার যখন ওই কথার প্রতিধ্বনি ভেসে এলো, তখন হাত জোর করে কপালে ঠেকিয়ে মনে মনে বললুম, আপনার কথাই পালন করব বড়বাবু। একদিন লোভে পড়ে ওই গ্রামের দু একজন রাত্রে আম গাছে উঠল ফল পাড়তে। সে রাত্রে কেমন যেন ঘুমে আচ্ছন্ন ছিলুম। লাফিয়ে পড়ার ধূপধাপ শব্দে ঘুম ভেঙে গেল। বুঝলুম ফল চুরি হচ্ছে আম গাছের। ভেতর থেকেই শূন্যে ফায়ার করলাম। আর যায় কোথা, যে যার পলায়ন। একটা ধরা পড়ে গেল। লাফিয়ে পড়তে গিয়ে পায়ে চোট লেগেছিল, যন্ত্রণায় গোঙাচ্ছিল। গোঙানি অবস্থায় ছেলেটা যা বলল, আমি শুনে তো বলে কিনা গাছটা ভূতের গাছ। সবে একটা আম পাড়বার জন্য হাত বাড়িয়েছি, এমন সময় গম্ভীর গলায় কে যেন বলে উঠল, স্টুপিড, নেমে যা গাছ থেকে। তারপরেই এক ধাক্কা। ছেলেটার কথা এক বাক্যে মেনে নিলুম যেন, কারণ রেগে গেলে বড়বাবু কথায় কথায় আমাকে স্টুপিড বলতেন। হরিপ্রসন্নর মুখে সব ঘটনা শুনে অবিশ্বাসের সুরে বলল জয়দীপ, আষাঢ়ে গল্পটা ভালোই ফেদেছ হরিপ্রসন্নদা, কিন্তু আমি নিজের চোখে না দেখলে তো কিছুই বিশ্বাস করব না। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাংলোর দোতলার ঘরে জয়দীপকে পৌঁছে দিয়ে গেল হরিপ্রসন্ন। ঘরের বিলেতি চিমনি বাতিটা জ্বেলে দিল। এক শুভ্র অথচ তীব্র আলোয় ঘরটা আলোকময় হয়ে উঠল। ঘরের আসবাবপত্র একে একে নজরে পড়ল জয়দীপের। প্রকাণ্ড সারসি আঁটা জানলার তলায় প্রশস্ত ধপধপে চাদর ঢাকা শোবার পালঙ্ক। বাঁদিকে একটু দূরে একটা বিলেতি কায়দায় নির্মিত রিভলভিং আরামকেদারা, বসলেই দুলতে থাকে। তার পাশেই একটা স্টিল আলমারি। পালঙ্কের ডান দিকে মাথার কাছে একটা গোল টেবিল। চিমনি বাতিটা ওটাতেই বসানো আছে। তার পাশে একটা জলের জাগ ও গেলাস। হরিপ্রসন্ন যে একা জয়দীপকে শুতে দিতে রাজি নয়, তা তার মুখ দেখেই বোঝা গেল। কিন্তু জয়দীপের একরোখা মনোভাব দেখে আর কিছু বলতে সাহস করল না হরিপ্রসন্ন। সে ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে নেমে গেল আউট হাউসে। জানালার ফাঁক দিয়ে এক ফালি জ্যোৎস্নার আলো প্রশস্ত বিছানায় এসে পড়েছে। এই প্রথম জয়দীপের মনে হল এক ভীষণ নির্জনতা তার মনে আচ্ছন্ন হয়ে বসেছে। গাটা যেন শিরশির করে উঠল। সে ভাবল সবই তার মনের দুর্বলতা। এক গেলাস জল খেয়ে চিমনি বাতিটার আলোটা একটু উস্কে জোর করে দিয়ে পালঙ্কে টান টান হয়ে শুয়ে পড়ল। হঠাৎ তার মাথার কাছের জানলা দিয়ে এক ঝলক দমকা হাওয়া বয়ে গেল তার উপর দিয়ে, আর সঙ্গে সঙ্গে রিভলভিং আরামকেদারাটা দুলে উঠল ক্যাঁচ ক্যাঁচ শব্দে। একটু তন্দ্রা এসেছিল। দমকা হাওয়ায় তন্দ্রার রেশটা কেটে যাওয়ায় প্রথম চোখে পড়ল ঠিক সামনের দেওয়ালে টাঙানো একটা অয়েল পেইন্টিং। পেইন্টিংটা বিনায়ক চৌধুরীর, জয়দীপের ঠাকুরদার বাবা। চিমনি বাতি থেকে আলোর তির্যক একটা রেখা যেন ঠিক অয়েল পেইন্টিংটার ছবির মুখে গিয়ে পড়েছে। ছবির বিনায়ক চৌধুরীর চোখ দুটো তাতে কেমন যেন উজ্জ্বল দৃষ্টিতে জয়দীপকে লক্ষ্য করে চলেছে। প্রথমটা মনের ভুল বলে জয়দীপ বাতিটা সরিয়ে অন্য জায়গায় রাখল, কিন্তু সেই একই দৃশ্য, আলোর তির্যক রেখা
আবার পূর্বেকার মতো ঘরময় হয়ে উঠল। এবার সত্যি সত্যি জয়দীপের সাহসী মনকেও কেমন এক অজানা ভয় আচ্ছন্ন করে ফেলল। একবার ভাবে ঘর থেকে নেমে চলে যায় হরিপ্রসন্নর আউট হাউসে, কিন্তু পরক্ষণেই এক যুবজনচিত পৌরুষ মাথা চাড়া দিয়ে উঠল। মনে পড়ে যায় বাবা আদিনাথ চৌধুরীর একটা কথা, চৌধুরী বংশে কেউ ভয় কি তা জানে না। এই প্রচণ্ড অস্থিরতার মধ্যে ছোটবেলার স্মৃতি, মায়ের এক আশ্বাসবাণী মনে পড়ে গেল। একবার শিশু বয়সে জয়দীপ অন্ধকারে ভীষণ ভয় পায়। মা বলেছিল, যখনই ভয় পাবে প্রার্থনা করবে ভগবানের কাছে, দেখবে ভয় দূরে সরে গেছে। এই কথা মনে হওয়ায় জয়দীপ খুব শান্তি বোধ করল, আর 1 মিনিটও সময় নষ্ট না করে বিছানার উপর প্রার্থনায় বসে পড়ল। কতক্ষণ সে প্রার্থনায় বসেছিল হুঁশ নেই, কিন্তু মনে হলো এক অপূর্ব শান্তির তন্দ্রা চোখে নেমে আসছে। নিজের অজ্ঞাতসারে বিছানায় শুয়ে পড়ল জয়দীপ। ঘুমের ঘোরে মনে হলো ঝড়ের মতো বাতাস বইছে, ঘরের মধ্যেও তার মাতামাতি চলছে। কানে ভেসে এলো আবঝাভাবে রিভলভিং কেদারার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। ঘুমের চটকা ভেঙে যেতে দেখল হাওয়ার দাপটে চিমনিবাতির আলো নিভে গেছে, কিন্তু অস্তগামী চাঁদের আলোয় ঘর ভরে গেছে। অসম্ভব ক্যাঁচ ক্যাঁচ শব্দটা কানে ভেসে আসছে। স্বভাবতই চোখটা চলে যায় রিভলভিং কেদারার দিকে। একি, কাকে দেখছে ও কেদারার ওপরে? অবিকল পেইন্টিংয়ের ছবিটা যেন উঠে এসে বসেছে কেদারার ওপরে। দুটো হাত কপালে রেখে এক চিন্তামগ্ন মূর্তি। প্রার্থনার শক্তিতে জয়দীপের বুকে অনেক সাহস ফিরে এসেছে। এবার সে প্রার্থনায় বসল ভগবানের কাছে নয়, তার পূর্বপুরুষের আত্মার উত্তর কল্যাণ কামনায়। আবার কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখে চাঁদের নরম জ্যোৎস্নালোকে মূর্তিটা আরো স্পষ্ট মহিয়ান হয়ে উঠেছে। আলো পড়া চোখের সেই ঘর দৃষ্টি আর নেই। এক কৌতুক মাখা মমতা ভরা দৃষ্টি ছড়িয়ে রয়েছে আশীর্বাদের মতো। জয়দীপ প্রার্থনার ভঙ্গিতে তাঁর দিকে প্রণাম করল, আর সঙ্গে সঙ্গে মূর্তিটা মিলিয়ে গেল। বিস্মিত জয়দীপ উঠে দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকাতেই এক ঘোড়ার অশ্বক্ষুরের ধ্বনি ভেসে এলো কানে। ছুটে সে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাংলোর গেটের বাইরে আবছা চাঁদের আলোয় চোখে পড়ল শিকারীর পোশাক পরা এক অশ্বারোহীর মূর্তি। ঘোড়ায় উঠেই ফিরে তাকালেন জানালার দিকে। আশীর্বাদের ভঙ্গিতে ডান হাত তুলে বিদ্যুৎ গতিতে ঘোড়ার পিঠে চেপে মিলিয়ে গেলেন প্রান্তরের পথে। ভোরের আলো ফুটতে না ফুটতেই তড়িঘড়ি করে চা নিয়ে হাজির হরিপ্রসন্ন। দরজা খোলাই ছিল। জয়দীপের হাতে চায়ের কাপ তুলে দিয়েই তার মুখের দিকে তাকালো। জয়দীপ হাসল, প্রফুল্ল স্বরে বলল, তাকে দেখেছি গো হরিপ্রসন্নদা। বিস্মিত হরিপ্রসন্ন বলে, হ্যাঁ, কাকে গো? অয়েল পেইন্টিংয়ের দিকে হাত দেখিয়ে প্রণামের ভঙ্গিতে উত্তর দেয় জয়দীপ। ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প আনন্দগিরি রচিত অদৃশ্য কায়া। পাঠে সাম্য, রক্তিম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।